২৮ দফা সম্বলিত ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা এবং এরপর থেকে আমরা রাজনৈতিক অঙ্গনে দেখলাম যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। যেমনটি অভিযোগ করা হচ্ছে, কেউ বলছে এই ঘোষণাপত্র অসম্পূর্ণ, আবার কেউ বলছে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি, আবার কেউ কেউ অভিযোগ করছে একটি রাজনৈতিক দলের মতামত প্রতিফলিত হয়েছে। কিন্তু আমরা জুলাই আন্দোলনে যাদের অগ্রগামীদের ভূমিকায় দেখেছি, তাদের কৃতিত্ব কি কোনোভাবে উপেক্ষিত হয়েছে ঘোষণাপত্রে? এখানে সত্যিকার অর্থে সোহরাব যেটা বলেছেন, ধন্যবাদ তাকে। আমি ওটারই একটু কন্টিনিউশন করি। প্রথমত আমাদের যে স্বাধীনতার ইতিহাস এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে দলিল দস্তাবেজ, এখানে ক্ষয়ক্ষতি এবং একটা জাতি গঠনে 1971-এর যে ভূমিকা, এটার বিশালতা এত ব্যাপক, এত বড় এবং এটা অপরিবর্তনীয়। এই ভূখণ্ড যদি আপনি মানেন, এই পতাকা যদি আপনি মানেন, এই দেশ এবং এই জাতি যদি মানেন, এটাকে আপনার সম্মান এবং মর্যাদা দিতে হবে আপনার পিতামাতার মতন করে। ওই জায়গাটিতে কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যাবে না। বাংলাদেশের সমস্ত নদ নদী যেভাবে মাইলের পর মাইল, শত শত মাইল প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় এবং সাগরের কাছে নত হয়ে, সাগরের কাছে পতিত হয়েই তার জীবনের সফলতা সে মনে করে। একটা নদীর সবচেয়ে বড় সফলতা যে তার উজান থেকে যে পানি আসে, সে পানি আলটিমেটলি সে সাগরে সমর্পণ করতে পারে এবং এটা যে নদী করতে পারে, সে নদী নিজেকে সফল মনে করে। তদ্রূপ আমাদের এই বাংলাদেশের যত আন্দোলন, যত লড়াই, যত সংগ্রাম অতীতে হয়েছে 71-এর পরে এবং আগামীতে যত লড়াই সংগ্রাম হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, প্রকৃতির আপন নিয়মে তাদের কাছে 71-এর কাছে তাদেরকে আত্মসমর্পণ করতে হবেই। ফলে এখানে কে রিসেট বাটন চাপলো, কে এটার বিরোধিতা করলো, কে সংবিধান ছুঁড়ে ফেলতে চাইলো, কে রিরাইট করতে চাইলো, আবার সেটাকে কাউন্টার দেওয়ার জন্য কে সেটার ঘোষণাপত্র তৈরি করলো, এগুলো নিয়ে রাজনীতির একজন ছাত্র, আইনের একজন ছাত্র হিসেবে এটার আমি কোনো গুরুত্ব মনে করি না। আমি মনে করি যে 71 তার জায়গাতে আছে, সংবিধান যেটা 71 সালে গৃহীত হয়েছিল ওটা তার জায়গাতে আছে, আর 24-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান একটা ভিন্ন প্রেক্ষাপট। এই ভিন্ন প্রেক্ষাপটকে বোঝার জন্য, দেখার জন্যে, এটাকে সম্মান জানানোর জন্য আপনার হৃদয় এবং মন এটা গণতন্ত্রে পরিপূর্ণ হতে হবে। এর মধ্যে কোনো ঈর্ষা থাকলে চলবে না, এর মধ্যে কোনো ম্যালিস অ্যান্ড প্রেজুডিস থাকলে চলবে না। আপনি যে এর মধ্যে কাউকে ক্ষতি করার, কাউকে বড় করার দুর্বিসন্ধি আপনার থাকে, আপনার নিজের কোনো অপরাধ, নিজের কোনো দুর্নাম, নিজের কোনো বদনাম এই 24-এর মাধ্যমে আপনি কাটিয়ে ওঠার চেষ্টা করেন, কোনো লাভ হবে না। ফলে কি হলো দেখুন, এই যে 24-এর গণ অভ্যুত্থানটি ছিল একেবারে স্বতঃস্ফূর্ত। এখানে জামাতের লোকজন অনেকে বলার চেষ্টা করছেন যে এটা তারা মাস্টার মাইন্ড, দীর্ঘদিন থেকে তারা এই কাজ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এটা ম্যাটিকুলাস। আলটিমেটলি ঘটনা হলো 2014 সন থেকেই বিপুল একটা জনগোষ্ঠী আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, বিশেষ করে তিনটি নির্বাচনে তারা যেভাবে প্রতারিত হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তারা ক্ষোভের আগুনে জ্বলছিল এবং তারা একটা সুযোগ খুঁজছিল। এটা একটা ভলক্যানোর মতো, পৃথিবীর অভ্যন্তরে যেভাবে টকবক করে গলিত লাভা ফুটতে থাকে, মানুষের আকাঙ্ক্ষা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা প্রতিবাদ যে আপনারা আমাদেরকে ঠকিয়েছেন, মিথ্যা কথা বলছেন, আমরা আপনাদেরকে ভোট দেইনি, আপনারা বলছেন ভোট দিচ্ছেন, আমরা আপনাকে নেতা বানাইনি, আপনারা বলছেন নেতা বানিয়েছেন, আমরা আপনাকে প্রধানমন্ত্রী বানাইনি, আপনি বলছেন প্রধানমন্ত্রী বানিয়েছেন। এই অপমান তার চেয়ে তো বেশি বিপজ্জনক। ধরুন একজন লোক, আমি রাস্তায় হাঁটছি, কথা নাই বার্তা না, সে এসে বললো যে আমি তোমার বাবা, তো আমাকে সম্মান করো, আমাকে করো, আমার নামে সব কিছু দিয়ে দাও। এটা আমার কাছে যতটা না অসম্মান, তদ্রূপ আমি কাউকে ভোট দিইনি, সে এসে আমার সামনে বললো যে আমি তোমার নেতা, আমাকে মানো, আমার সম্পর্কে স্লোগান দাও। এই কাজটি ক্রমাগতভাবে 10টি বছর আওয়ামী লীগ যেভাবে করেছে, 18 কোটি মানুষের মনের মধ্যে যে বেদনা টকবক করে ফুটছিল, সেই বেদনা আচ্ছা আপনি বোঝার চেষ্টা করেন যে কোটা আন্দোলনে ছেলেরা চাকরি চায়, তারা বিসিএস পাস করবে, সরকারি চাকরি করবে। এখন আমাদের দেশে অলমোস্ট সব সেক্টরে চাকরি আছে,
10 লাখের মতো বা 20 লাখের মতো সরকারি চাকরি। তো এখানে কোটার চাকরি কয়জন, প্রতি বছর কজন নিয়োগ হয়? 50,000, নট মোর দেন দ্যাট। তো 50,000 লোক, হ্যাঁ বিশেষ 2000 ওই তো বিশেষ, আমি সব চাকরি মনে করলাম, একদম পুলিশের কনস্টেবল থেকে শুরু করে সব জায়গাতে, মানে কোনো অবস্থাতেই আপনার বছরে পিয়ন, ড্রাইভার, দারোয়ান থেকে শুরু করে সরকারি সেক্টরে বছরে 50,000-এর বেশি হয় না। এখন ওরা যে দাবি করছে কোটা, তো সেখানে যদি আপনি কোটা নিয়ে হেরফের ধরেন মাত্র 1000-2 আর বাকি তো ইন জেনারেলি চলে আসে। তো 2000 লোকের চাকরি নিয়ে সাধারণ মানুষের মাথা ব্যথা থাকার কথা না। আমাদের সমাজের এলিট সমাজ যারা আছেন, ধনী সমাজ আছেন, তারা তো তাদের ছেলেমেয়েকে কেন সরকারি চাকরিতে দেয়ই না। তারা বিদেশে পড়ায়, বিদেশে থাকে, আসে, ব্যবসা করে, বাণিজ্য করে। এখন আমাদের দেশে মধ্যবিত্ত ঘরের ছেলেরাও সরকারি চাকরিতে যায় না। যেখানে একটা মধ্যবিত্ত পরিবার তার জন্মের পর থেকে সে একটা মার্সিডিজ গাড়ি চালাচ্ছে ঢাকা শহরে, আর একটা ম্যাজিস্ট্রেট হয়ে চাকরি করে সে 30-35 হাজার টাকা বেতনে চাকরি করছে, এটা যায়ই না সেখানে। তো কার জন্য এখানে এই যে আন্দোলনে দেখুন ধনিক শ্রেণী থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী থেকে শুরু করে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যার ছেলেমেয়েরা কেউ কখনো স্কুলে পড়ে না, তারাও রাস্তায় নেমে আসে। তারা কোটার কি বুঝে বলেন? একটা রিক্সাওয়ালা, তার কোটায় কি দরকার আছে? এই সমস্ত মানুষ যে নেমে এসেছে, মূল কারণটা হলো ধীরে ধীরে একটার সঙ্গে আরেকটা লেগেছে। প্রথমটা হলো দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের প্রতি তাদের একটা ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল। আওয়ামী লীগের কথা তারা খোঁটা দিয়ে কথা বলতো, মানুষকে ছোট করে কথা বলতো। তারপর শেষে তাদের বিরুদ্ধে প্রচুর বদনাম ছড়িয়ে পড়েছিল, এই খুন করে, রাহাজানি করে। তারপর শেষে ছাত্রলীগ ধর্ষণ করে, ছাত্রলীগ রামদা দিয়ে মারে, এরপর এরা পায়ের উপর গুলি করে গুম করে ফেলে। এরকম যা করেছে এগুলোকে বহুল অংশে মানুষের মধ্যে একটা বিরাট বিস্ফোরণ তৈরি করেছিল। এই বিস্ফোরণটা যখন দেখলো সরকার এই কোটা বিরোধী আন্দোলনে খুব রুড হাতে তাদেরকে দমন করছে এবং ফিনকি দিয়ে রক্ত পড়ছে, মাংস ছড়িয়ে পড়েছে, আবু সাইদের মৃত্যুর কারণে সারা বাংলাদেশে মানে মানুষ যেভাবে কেঁদেছে, এইরকম ঘটনা বাংলাদেশে 2, 4, 25, 30 বছর একটা সিঙ্গেল ঘটনা ঘটেনি। তো সব মিলিয়ে এটা একটা স্বতঃস্ফূর্ত জিনিস হয়েছে। এটাকে বলা হয় বাই অ্যাকশন। কাজের এমন একটা কাজ করেছে, সে কাজের বিনিময়ে ঘটনা ঘটেছে। একটা নেচার, প্রকৃতির মাধ্যমে ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে কোথা থেকে কিছু লোক চলে আসলো। কেউ বললো আমি মাস্টার মাইন্ড, কেউ বললো ও মাস্টার মাইন্ড, কেউ বলে আমি টাকা দিয়েছি, কেউ বলে আমি ওটা দিয়েছি, কেউ বলে আমি এই কাজ করেছি, কেউ বলে আমরা যদি থানা না পোড়াতাম তাহলে এই ঘটনা ঘটতো, কেউ বলে আমরা যদি পুলিশ না মারতাম তো এই ঘটনাগুলো ঘটতো। এইগুলো করে এই যে একটা পুত পবিত্র, স্বতঃস্ফূর্ত এবং যেটি বলা একটি কল্যাণময় বিপ্লব, গণ অভ্যুত্থান, আপনি যাই বলেন না কেন, সেটাকে রীতিমতো পলিউটেড, কন্টামিনেটেড করে দিয়েছে কিছু ধড়িবাজ লোকজন। ফলে এই যে সরকারের সঙ্গে, সরকারের আশেপাশে, সামনে পেছনে এরকম ধড়িবাজ লোকজন, তাদের কুকর্মের কারণে, আচার আচরণের কারণে মানুষ এই যে জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে আজ থেকে 1টি বছর আগে তাদের যে সম্মান ছিল, তাদের যে নীতি নৈতিকতা ছিল, তাদের যে ফিলিং ছিল, এটা 1 বছর পরে সেটা নেই। না থাকার কারণে এই যে একটা ঘোষণাপত্র তারা বললেন, এটা তো আমার কাছে মনে হয় না উনি সাংবাদিকতা করেন প্রতি সপ্তাহে, আপনি সপ্তাহে লেখেন না মাসে লেখেন? প্রায় প্রতিদিনই লেখে। প্রতিদিনই লেখে, ফলে তাকে লিখতে হয়। তো লেখার জন্য আসলে তিনি লিখেছেন। তার যদি লিখতে না হয়তো তিনি হয়তো এটা পড়তেন না।